শুরু হচ্ছে অতি লৌকিক গল্প। তবে সে কে? মানুষের জীবনে এক এক সময় কিছু ব্যাখ্যাতীত পরিস্থিতির উদ্ভব হয়, যার কোনো উত্তর এই সভ্য আধুনিক বিজ্ঞানে উন্নত আলোকিত সমাজ দিতে পারে না। তবুও মানুষের জীবনে সমান্তরাল কিছু রহস্যময় প্লাবন বয়ে যায়। অনেকের জীবনে ঘটে যায় সে সত্য, যখন সে আলোকিত সকালে এই সভ্য সমাজের কাছে সেই গল্প বলে, মনে হয় হয়তো ভৌতিক গল্প বানিয়ে বলছে, মিথ্যাচার করছে আমাদের সভ্যতার সঙ্গে। কিন্তু তা নয়। হয় কিছু ক্ষেত্রে হয়তো ডাইমেনশনাল ক্লাস করে হয়তো সেই জগতের সঙ্গে আমাদের জগতের একটা আদান প্রদান ঘটে, এবং আমার ব্যক্তিগত জীবনেও এর অনেক উদাহরণ আমি দিতে পারি। আমার সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকেই এই গল্প, কিছুটা কল্পনা কিছুটা সত্য। তবে সে কে? পার্ট 1। অনেক দিন আগের কথা। সদ্য চাকরি পেয়েছি, 1990 সাল। ঘটনাচক্রে জনতা এক্সপ্রেসে উঠেছিলাম নিউ দিল্লি লালকেল্লা স্টেশন থেকে। সে ট্রেন যাত্রা ছিল অভূতপূর্ব। এখনকার টোটো মনে হয় তার গতিহীনতার সঙ্গে লজ্জা পাবে। ট্রেনের টাইমের জন্য বোধ হয় বর্ধমানে ট্রেন যখন থামল তখন রাত 3:15। আমায় যেতে হবে কর্ড লাইনে গুড়াপ। বর্ধমান স্টেশন পূর্ব রেলওয়ের একটা বড়সড় জংশন, তাই রাতে সেখানে ভয় হয় না, লোকজন বেশ থাকে। প্রচুর কুলিও স্টেশনে ঢোকার কম্পাউন্ডে শুয়ে বসে থাকে। এমনকি এও শুনেছি সীতাভোগ মিহিদানার জন্য তখন খুব নাম ছিল বলে অনেক মানুষ ট্রেনে ওই বদলি করার সময়ের ফাঁকটুকুতে দোকান থেকে সীতাভোগ মিহিদানা কিনে নিয়ে যেত। সেজন্য স্টেশনের কাছে তখন খুব বড় দুটো দোকান ছিল, এবং তারা প্রায় বলতে গেলে সারা রাতই খোলা রাখত। একই শীতের রাত, তাই রাত 3টের আশপাশ। ঘুমে শরীর বুঁদ হয়ে আসছে, তাই নেমে চায়ের দোকানের খোঁজ করলাম। না, তখনও কোনো দোকান খোলেনি। সবাই মোটামুটি 4টে থেকে তাদের উনুন জ্বালবে, গরম জল বসাবে। ফার্স্ট ট্রেনও তখনও ছাড়েনি, একটু হয়তো দেরি আছে। মেন আর কর্ড লাইনে মোটামুটি একই সময় ছাড়বে। তখন কম্বল জড়ানো টিনের ওয়াটার বটল, তার ঢাকনাটা অনেকটা তাসের চিরেতরের চিহ্নের মতো পাওয়া যেত। জল দেখি ওয়াটার বোতলে কমে এসেছে, তবে যেটুকু আছে তাই পান করলাম। কখন ট্রেন ছাড়বে তার অপেক্ষা। সব থেকে বড় কথা, যদি ঘুমিয়ে পড়ি আর দেখি পাশের প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। অবশ্য ভেন্ডরসের প্রচুর যাত্রী এক্ষুনি চলে আসবে। সবুজ টাটকা সবজি তাদেরই হাত ধরে পৌঁছে যাবে শহরের বিভিন্ন প্রান্তে। দুধ ছানাওয়ালা এই চলে এলো বলে। শীতের রাত বলেই হয়তো আজ স্টেশনটা বেশ ফাঁকা, আর বড্ড কুয়াশা। এত রাতে এত কুয়াশা হয় বলে আমার জানা ছিল না। কুয়াশাটা তো মোটামুটি ভোরের দিকেই বেশি পড়ে, কিন্তু প্রথমে এতটা ছিল না। আসলে টেম্পারেচার মনে হয় ফল করছে, জলকণাগুলি ভারী হচ্ছে, কিন্তু হিম হয়ে ঝরে পড়ছে আর গভীর কুয়াশার আকার নিচ্ছে। গায়ে লেদার জ্যাকেট, গ্লাভস, তখন আবার মাংকি ক্যাপও লোকে পরতো, সেই সব কিছুই পরেছি।
তার উপর মোটা উলের মাফলার, মোটা জিন্স, বুট, টার্কিশ মোজা। তবুও হাড় যেন জমে যাচ্ছে। ফাঁকা জায়গায় না গিয়ে একটা সিমেন্টের মোটা শেডের তলায় বসলাম ফাঁকা বেঞ্চ দেখে। পা তুলে নিলাম। রুকস্যাক থেকে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা বের করে বেশ জড়িয়ে বসেছি। শীত কিন্তু হাড় কাঁপানো কষ্ট যেমন দিচ্ছে, তেমন একটা রোমান্টিক আমেজও যেন এনে দিচ্ছে। অবশ্য আজকের মতো একা ঘুটঘুটে অন্ধকার হলে আমেজ উড়ে ভয় আর টেনশনে পরিণত হয়। রুকস্যাকে হেলান দিয়ে অর্ধ বসা অর্ধ চোখ খোলা হয়ে বসে আছি। কখন কি অ্যানাউন্স করে মন দিয়ে শুনতে হবে। হঠাৎ মুখের উপর একটা কালো ছায়া পড়ল যেন। চমকে চোখ খুলি। না, কেউ নেই। কেউ নেই মানে একেবারেই ফাঁকা। হঠাৎ খেয়াল পড়ল, আরে স্টেশন চত্বর কখন এতটা ফাঁকা হয়ে গিয়েছে। এতক্ষণ তো বেশ ইতস্তত এদিক ওদিক কিছু লোক ছিল। এখন মনে হয় রাত বাড়ছে, না রাত শেষ হচ্ছে বোঝা যাচ্ছে না। উপরন্তু উনুনের গভীর ধোঁয়ার মতো কুয়াশা কুণ্ডলী কুহকের বিস্তার করছে। চোখটা বুঝতে ইচ্ছা হচ্ছে না, বরং ঘাড় পিঠের কাছে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। মনে হয় কুয়াশার জন্য আজ তেমন কেউ এখনো বেরোয়নি, নাকি বেরিয়েছে, কুয়াশার জন্য আমি তাদের দেখতে পাচ্ছি না। কারণ কুয়াশা না কাটলে তো ট্রেন ছাড়বে না। অতএব বেঞ্চে শোয়ার বসা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছু করার নেই। এমন সময় আমায় ভয়ঙ্কর ভাবে চমকে দিয়ে মরমর করে একটা শব্দ করে ধপাস আওয়াজ হলো আমার পাশেই। আমাকে ভ্রুক্ষেপ না করে কি একজন লোক এসে বসে পড়ল। ওরে বাবারে, কে 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 আপনি? আমি আমি প্রচন্ড ভয়ে এই কথাটা জিজ্ঞাসা করে ফেলি। সে হয়তো আমার ভয় দেখেই হবে কোনো কথার উত্তর দেবার ভ্রুক্ষেপ করল না। দাঁত বের করে হাসতে লাগলো। তাতে তাতে আমার সাহসটুকু যেটুকু ছিল সেটা উবে গেল। লোকটি জিজ্ঞাসা করল ঠিক ভূতের গল্পের রহস্যময় কারোর মতো, একেবারে ফ্যাস ফ্যাসে গলা। কি হলো, ভয় পেলেন নাকি? না না না, হঠাৎ বসলেন তাই চমকে গেছিলাম। বেশ দৃঢ়ভাবেই এই কথাগুলো বললাম। সব থেকে বড় কথা, কার কি মতলব কে জানে, তাই আর বিশেষ পাত্তা দিলাম না লোকটাকে। অন্ধকারে চোখ এখন সয়ে এসেছে। আকাশে একটা উষার রং, ইংরাজিতে যাকে বলে একটা টুইলাইট। লোকটার মুখটা দেখতে পেলাম। প্রচুর কোঁচ, মাথায় কোনো চাদর বা শালি হবে মস্ত একটা পাগড়ি বানিয়েছে। চোখ অতি ছোট, ক্ষুদ্র, অক্ষিগোলক থেকে ধূপের মতো মিটমিট করে জ্বলছে দুটো চোখ। পোশাক কিন্তু হালকা, যেমন শীত, আর এর যা বয়স সেই তুলনায় একটা হাত কাটা সোয়েটার, ধুতি, মোজা, পাতলা চাদর। এমন যেন ভয় ভয় করতে লাগলো লোকটাকে। এই যেন ঠিক স্বাভাবিক নয়। আর বিরক্তিকর কুয়াশাও যেন চারিদিকে থম মেরে ও যেন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। লোকটা হঠাৎ বলে ওঠে, আপনি এখানে একা বসে আছেন দেখে আমি আপনাকে সঙ্গ দিতে এসেছি। আমি রোজ রাতে এখানে আসি। আপনি আপনি একা এদিকটায় বসে ভালো করেন কি বাবু?
আপনি আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? প্লিজ প্লিজ আপনি এখান থেকে উঠে যান। আমার ট্রেন এক্ষুনি এসে যাবে, আমি চলে যাব, আমার কোনো অসুবিধে নেই। বলছেন অসুবিধে নেই বলে আরো গাঢ় স্বরে লোকটা একটা লম্বা শ্বাস ছাড়ল। তারপর আবার বলে চলে, মাত্র কদিন আগে জলযন্ত্র প্রাণটা ট্রেনে ঝাঁপ দিল বাবু, ধর থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল, ছিটকে গেল মাথা, ধরটা প্রচণ্ড জোর নড়ে থেমে উঠল, কিন্তু মাথাটা শেষ করতে না দিয়ে আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে বললাম, ওহ আপনি আপনি এখন এসব গল্প বলছেন কেন আমাকে? আমার আমার ভালো লাগছে না। জানি, তবু এটা বলা আমার কর্তব্য, সাবধান করা। এই জায়গাটা ভালো নয়, আত্মার টানে। সরে যান, সরে যান এখান থেকে, সরে যান। গভীর ধরা গলায় লোকটা বলে উঠল। আমার সত্যি কথা বলতে কি, লোকটাকে খুব খুব ভয় করছিল। ও আবার মানুষ তো নাকি অন্য কিছু? ওর শরীর পোশাক কোনোটাই স্বাভাবিক নয়, আর শরীর থেকে একটা কেমন একটা গন্ধ, বেশ কটু গন্ধ আসছিল। দেখি আমার দিকে সে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে। এবার এবার একে একে স্টেশন চত্বরে একটু একটু করে যেন কথার গুঞ্জন পাওয়া যাচ্ছে। তার মানে আমি খুব আশা পেলাম এই ভেবে যে কুয়াশার ভেতরে যাত্রীরা আসছে, আমি আর একা থাকবো না। যদিও কুয়াশা বিন্দু মাত্র কাটেনি এখনো, ওদের ভালোভাবে কাউকে দেখতে পাচ্ছি না, তবু মানুষের অস্তিত্ব টের পাচ্ছি, এতেই ঢের শান্তি। ইতিমধ্যে আমার বেঞ্চে চাদর জড়ানো একটি অল্প বয়স্ক ছেলে বসল। সোয়েটার, চাদর, টুপি, তাতে বেশ মালুম হচ্ছে সে কেঁপে চলেছে। তার একটা শরীরে যেন কাঁপুনি হচ্ছে শীতে। আমার আপাতত কোনো কাজ নেই অপেক্ষা করা ছাড়া, তাই ছেলেটিকে মন দিয়ে লক্ষ্য করলাম। তাকিয়ে দেখলাম সেই পাগড়িওয়ালা লোকটা এখন ধারে কাছে নেই। সাধারণ চেহারা এই ছেলেটির, যেটুকু দেখা যাচ্ছে তাতে ফর্সা নয় বোঝা যাচ্ছে, তবে হাতে আংটি আছে। মনে মনে সে সুর ভাঁজছে, কোনো গানের কলি সে গুনগুন করে চলেছে। কারণ দেখতে পাচ্ছি তার মধ্যে একটা চঞ্চলতা কাজ করছে, তার আঙুলগুলো ইতস্তত তাল দিচ্ছে নিশ্চুপ টানে। ওই লোকটা কিন্তু একটা জিনিস সত্যি লক্ষ্য করলাম, এই ছেলেটি আসতে সে দ্রুত উঠে গেল। সে তো আমার পাশে পা তুলে নিশ্চিন্তে বসে এতক্ষণ আমাকে খুব ভয় দেখাচ্ছিল, কিন্তু ছেলেটাকে দেখে উঠে গেল কেন? ভয়ে? তার মানে ওই লোকটা কি সত্যি মানুষ ছিল, নাকি নাকি অন্য কেউ, কোনো অশরীরী? আমার আপাতত কোনো কাজ নেই অপেক্ষা করা ছাড়া, তাই ছেলেটিকে মন দিয়ে লক্ষ্য করতে লাগলাম। সাধারণ চেহারা, যেটুকু দেখা যাচ্ছে তাতে ফর্সা নয় তা বেশ বোঝা যাচ্ছে, তবে হাতে আংটি আছে, আর মনে মনে কোনো সুর ভাঁজছে, ইতস্তত আঙুলগুলো তাল দিচ্ছে নিশ্চুপ টানে। আর ঠিক এখনই লক্ষ্য করলাম সেই যে লোকটা, সে কিন্তু এই ছেলেটি আসতেই সঙ্গে সঙ্গে উঠে গেল দ্রুতভাবে। সে তো আমার পাশে পা তুলে নিশ্চিন্তে বসে আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিল, কিন্তু ছেলেটাকে দেখে উঠে গেল কেন?
ভয়ে? তার মানে ওই লোকটা কি সত্যি মানুষ ছিল, নাকি কোনো অশরীরী? ভাবতে আমার শরীরটা বরফ স্পর্শী অবসাতার পাথর হয়ে গেল। আমি কি তাহলে এতক্ষণ একজন প্রেতের সাথে কথা বলছিলাম? অবশ্য প্রথম থেকে ওকে আমার সন্দেহ হচ্ছিল। আমায় আমায় একা মানুষ থেকে ও এসেছিল। ট্রেনে লাইনের ধারে এরকম অনেক ঘটনা হয় শুনেছি। কোনো কোনো ভয়ঙ্কর উদ্দেশ্যে বা অতৃপ্তি নিয়ে সে এসেছিল হয়তো আমার কাছে। এই ছেলেটিকে দেখে আর একজনের অস্তিত্ব পেয়ে সে চলে গেল। এবার এবার একজন মানুষের অস্তিত্বে আমি কেমন যেন সাহস ফিরে পেলাম। তবুও শরীরের পেছনটা কেমন যেন নিঃশ্বাস অনুভব করছি বারবার। আর চোখে ছেলেটাকে দেখলাম, ভাবলেশীন বসে আছে চাদর দিয়ে। এবার মনে হয় ওর ঝিমুনি এসেছে। এতক্ষণ তো বেশ জেগেছিল। এই রে, ও ঘুমিয়ে পড়লে আবার আমার সেই একলা অনুভূতিটা ফিরে আসবে। আর একটা অচেনা লোককে তো জাগানো যায় না। চারিদিকে যতটুকু দেখা যায় চোখ রোগড়ে দেখতে লাগলাম লোকজন তেমন কেউ আছে কিনা। দু একজন ঠেলাওয়ালা কিন্তু ইতিমধ্যে পাশ করলো। ছেলেটা তখন জেগেছিল, তাই অন্য লোকের সঙ্গের অত প্রয়োজন ছিল না। আর সেই রহস্যময় লোকটাও চলে গেছিল। কিন্তু এখন আবার পরিবেশটা কেমন যেন থম থম করছে। ছেলেটাকে ডাকবো নাকি? একবার আস্তে আস্তে বললাম, ও দাদা, কখন ট্রেনের অ্যানাউন্সটা করবে একটু বলুন তো। কিন্তু হতস্মি বেশ গভীর ঘুমিয়ে দিচ্ছেন মনে হয়। ঘাটটা বেশ নিয়ে পড়েছে। ভয়ে ভয়ে চারিদিকটা আমি তাকাচ্ছি। আর নয়, এখান থেকে উঠে মেন গেটের দিকে চলে যাই বাবা। ঠিক এই সময়ে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। কি সাংঘাতিক! দূরে কুয়াশার জট কাটিয়ে দুটো মিটমিটে চোখ, মাথায় সেই বড় পাকড়ি, বিশ্রী, বড় বিশ্রী, উঁচু নিচু দাঁতের তীক্ষ্ণ হাসি। আর আর ইশারায় সে আমাকে ডাকছে, জোরে জোরে, যেন প্রাণ ভয়ে আমাকে ডাকছে। শুধু শুধু ডাকছি না, একটু একটু করে সে কাছে এগিয়ে আসছে। কিন্তু কিন্তু একটা বলতে চাইছে কিছু একটা, আমার মনে হচ্ছে। না 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 না, আমি শুনতে চাই না ওর কথা। এবার এবার আমি বুঝতে পেরে গেছি, আর কোনো দ্বিধা নেই। কিন্তু একটা বলতে চাইছে কিছু একটা, আমার মনে হচ্ছে। না 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 না, আমি শুনতে চাই না ওর কথা। এবার এবার আমি বুঝতে পেরে গেছি, আর কোনো দ্বিধা নেই। অন্য লোকের অস্তিত্ব। আমি আমি পায়ে পায়ে পিছিয়ে যাচ্ছি সেই ছেলেটির কাছে। সে যেই হোক, চোর হোক, ডাকাত হোক, একজন একজন মানুষ তো। আমার একজন মানুষের সঙ্গ চাই। হঠাৎই, দাদা, খবরদার ওর কাছে যাবেন না। আমার আমার পেছনে ক্রুদ্ধ কণ্ঠস্বরে কে বলে উঠল। সজোরে চমকে তাকাই, দেখি সেই ছেলেটি ঘুম কাটিয়ে এতক্ষণে উঠে দাঁড়িয়েছে। ছোটখাটো চেহারা, কিন্তু গলায় তো দেখি খুব তেজ। ওর গলাটা শোনা মাত্র দেখি সেই ভয়ঙ্কর লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল। ইতিমধ্যে ছেলেটি আমাকে বলল, দাদা, এদিকে চলে আসুন, ও আপনাকে মুক্ত হতে দেবে না, আমার সঙ্গে আসুন। হ্যাঁ 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 ভাই, ধন্যবাদ। অজান্তে
পরম আত্মীয়র মতো মুখ থেকে তুমি বেরিয়ে গেল। তুমি আমায় বাঁচালে। ও ও কে বলো তো? তখন থেকে আমার পেছনে ঘুরঘুর করছে। কি বলছিল? গভীর গলায় ছেলেটি জানতে চায়। বলছিল বলছিল হ্যাঁ, একজন একজন কে নাকি ট্রেনে ঝাঁপ দিয়েছে। হাহ, তার ধর আর মুন্ডু আলাদা। সেই এক গল্প আপনাকেও বলেছে? ও ও চুপ করো ভাই, চুপ করো। চলো তো এখান থেকে পালাই। তুলে আমি আমার আমি আমার রুকস্যাকটা তুলে দ্রুত হাঁটতে শুরু করলাম। ছেলেটি বলল, কোনো ভয় নেই, আমি যতক্ষণ আপনার পাশে থাকবো ও আপনার পাশে আর আসবে না। এই মায়াজাল থেকে আমি আপনাকে বের করে নিয়ে আসবো। আসুন, তাড়াতাড়ি আসুন। ওই ওই দেখুন, ও আমাদের পেছনে আসছে। ও আমাদের পেছন ছাড়বে না। আপনি আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ, সত্যি তো, ও প্রায় তাড়াই করেছে আমাদের। তবে তবে আমি ছুটতে পারছি না, আমি খুব হাঁপাচ্ছি। আমরা আমরা দুজন ইয়ং ছেলে প্রায় ছুটছি। আরে, হঠাৎ আমার খেয়াল হলো আমরা ছুটছি, কিন্তু আমরা তো মেন গেট থেকে উল্টো দিকে, যেখানে প্ল্যাটফর্ম শেষ হয়ে একেবারে রেল লাইনে মিশেছে, সেইখানে চলে এসেছি। এখানে তো আরো জনমানব শূন্য। তাছাড়া যে কোনো মুহূর্তে এই বিশাল ট্রেন লাইনের মধ্যে কোনো না কোনো ট্র্যাকে ট্রেন ঢুকে পড়তে পারে। তবে তবে আসার কথা সেই অশরীরী ভয়ঙ্কর পাগড়িওয়ালা পেটটা আর এখন আমাদের পেছনে নেই। এবার ছেলেটি বলল, খুব জোর বেঁচেছেন দাদা, ও আর এদিকে আসবে না। কেন জানেন? কেন? আমি বিমূঢ়ের মতো জিজ্ঞাসা করলাম। ভয়ে, বুঝলেন, ও ও আমাকে খুব ভয় পায়। এত ছুটে আমরা ঘেমে গেছি দাদা। জানি, না ছুটলে তো উপায় ছিল না। ওদের ওদের সবাইকে ওই একই গল্প বলে। হ্যাঁ হ্যাঁ, আমিও আমিও খুব হাঁপিয়ে গেছি, আর খুব ঘাম হচ্ছে বলে আমি আমার মাথার টুপিটা খুলে ফেললাম। এতক্ষণে বুঝতে পারলাম তীব্র জল তেষ্টা পেয়েছে। হঠাৎ ছেলেটি বলল, দাদা, আমার একটা ছোট্ট উপকার করবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, নিশ্চয়ই। তুমি তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমার এই উপকারটুকু আমি করব না? তবে চলো ভাই, একটু আলোর দিকে। এই দিকটায় বড় অন্ধকার। কি করে যাবো দাদা? এই দেখুন, কুয়াশায় হলুদ আভায় হালকা হালকা একটা পাখি দেখতে পাচ্ছেন? আবার সেই মৃত্যু শীতল ভয় আমাকে আবিষ্ট করলো। আমি কোথায় এলাম? ছেলেটা আমাকে বাঁচালো হয়তো, কিন্তু এইবার আমার টাকা পয়সা না কেড়ে নেয়। যেন মনের কথা ধরে ফেলে ছেলেটা। দাদা, আপনি কি এবার আমাকেও অবিশ্বাস করছেন নাকি? আরে না না, এই কি কথা ভাই? শুনুন, আমার একটা কাজ করে দেবেন বলে সে আমার কাছে একটু একটু করে এগিয়ে এলো। হঠাৎ দেখি ছেলেটা লাইনটা ক্রস করে ওপারে চলল। আমি এপারে 1 নম্বর লাইনে তখনও চুপ করে দাঁড়িয়ে আছি। সে হঠাৎ বলল, চলুন চলুন। আমার দিকে মুখ ফিরিয়ে তার চোখগুলো দৃঢ় করে বলল, তাড়াতাড়ি, দেরি করবেন না। পেছনে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। উপায় অন্তর না দেখে আমিও চললাম ওর পেছনে। এখানকার ছেলে অন্ধকারে আমাকে ছেড়ে চলে গেলে আমি অসহায় হয়ে পড়ব, তাই দ্রুত ওকে অনুসরণ করতে লাগলাম। লাইনের ওপর বেশ খানিকক্ষণ চলেছি। কোথাও কোনো শব্দ নেই। ঝিঝিও শীতে নিদ্রাতুর। আকাশের আলস্য কাটেনি এখনো। নিথর ঝাপসা আধার আলিঙ্গন করে রেখেছে সমস্ত চরাচর জুড়ে। আমার
পেছন দিকটা বড় নিরাপত্তাহীন লাগছে। মনে হচ্ছে এই কুচি ঘাড়ের কাছে কার নিঃশ্বাস পড়ছে, পিঠে বা কাঁধে কেউ হাত দিচ্ছে, শিরশিরে উঠছে সারা শরীর। সমগ্র শরীরে একটা শীতল বিদ্যুৎ শিকড় যেন আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। এমনই মুহূর্তে অচেনা একজন হঠাৎ আমাকে বাঁচিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কি থেকে বাঁচিয়েছে সে? কার থেকে বাঁচিয়েছে? পেছনে যেন বিভীষিকা তাড়া করছে। পেছনে ফিরে তাকাবার মতো সাহস আর আমার নেই। ভোর কি হবে না আজ? এমন সময় অনন্তকালের নিস্তব্ধতাকে কাটিয়ে মানব সভ্যতার একটা যেন দিশা পাওয়া গেল। দূরে, বহু দূরে ক্ষুদ্র এক আলোক বিন্দু, আর আর তার দূরাগত হুইসেলের ধ্বনি। ট্রেন আসছে। আমার কেমন সম্বিত ফিরে এলো। আমাকে আমাকে ট্রেন ধরতে হবে। কিন্তু ধরবো কি করে? পরক্ষণে মুষড়ে পড়লাম। কখন যেন নিশির ডাকের মতো ছুটতে ছুটতে প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে চলে এসেছি। থমকে দাঁড়ালাম, আর তখনই কড়া গলায় আমাকে ছেলেটি বলল, দাদা, ও দাদা, দাঁড়ালেন কেন? আসুন, তাড়াতাড়ি আসুন, সময় নেই, পেছনে সে আসছে, বুঝলেন? কণ্ঠস্বর তার বড্ড যেন রুক্ষ। না না, বলতে চাচ্ছিলাম আমি আর যাব না। কিন্তু পেছনে যেন কার মৃদু পদশব্দ। তাকিয়ে দেখি সেই বিভৎস মূর্তি এতক্ষণে টলতে টলতে আমার থেকে কয়েকশো গজ দূরে মাত্র। আমি আর কাল বিলম্ব করিনি। না না, ছুটতে শুরু করলাম। খোয়া লাইনে ঠক্কর খেতে খেতে আমার পথের সঙ্গীটির কাছে যেতে চাইলাম। সে এক অনন্তকাল ছোটা, যেন মুক্তি নেই। ছেলেটি মাত্র একটু দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যেন তার কাছে পৌঁছাতে পারছি না। হ্যাঁ, ছেলেটি এবার কাছে চলে এসেছে। এতক্ষণে সে হাঁপাতে হাঁপাতে মাফলার টুপি খুলতে লাগলো। বেশ ছোটখাটো চেহারা, আমার গলা অবধি তার উচ্চতা। মাফলার টুপি চাদর খোলার পরও ভালো করে অন্ধকারে তার মুখটা দেখতে পাচ্ছি না। এমন সময় সে নিচু হয়ে কচু বন বাজারে ঢুকে গেল। রেল লাইনের পাশে যে বনগুলো আছে তাদের মধ্যে ঢুকে গেল, আমাকে একদম একা করে। পেছনে দেখি সেই ছায়ামূর্তি, বিশাল পাগড়ি পরা, তার বিভৎস চোখের আলো যেন টুকরো দেখতে পাচ্ছি। অস্পষ্ট অন্ধকারে তার পাংশুটে হাতের পোশাকে হাত নেড়ে সে আমাকে এখনো কাছে ডাকছে। না, আমি আর ভয় করব না। এতক্ষণে আমার সেই সঙ্গী ছেলেটি এসে পড়েছে। সে এই বনবাজার থেকে কি যেন একটা কুড়িয়ে আনলো। আমি ক্লান্ত, বিধ্বস্ত, বিভীষিকায় আর পারছি না। বললাম, ভাই, এবার ওই ভূতটার থেকে মুক্তি কি করে পাবো? আর যে ছোটার ক্ষমতা নেই। সে বলল, ভয় নেই দাদা, আমি তো মুক্তি দিতে এসেছি। এবার আপনি এটা ধরুন, ধরুন। এটা সেদিন ট্রেনে ঝাঁপ দেবার সময় ওই জঙ্গলটায় পড়ে গেছিল, রেল পুলিশ খুঁজে পায়নি। প্লিজ প্লিজ আপনি দিয়ে দেবেন। দাঁড়া, তাহলে একবার শেষবারের মতো লাগিয়ে দেখে নিন, বলে সে গোলাকার বস্তুটা তার মাথায় বসালো। না না না, ভুল বললাম, তার মাথা শূন্য ধরে বসালো। তার মুখটা এবার আমি স্পষ্ট দেখতে পেলাম। ওই তো পচা দুর্গন্ধযুক্ত বিভৎস এক মূর্তি। শিউরে উঠলাম। তারপর সে হাসতে হাসতে বলল, তার মুন্ডুটাকে ধর থেকে খুলে আমাকে
জোরে জোরে ধরিয়ে দিতে লাগলো হাতের মধ্যে। আমার হাতে ঠেকলো তার আষ্টে গন্ধযুক্ত চটচটে রক্ত জটাজুটো একটা চুল। আমার সমগ্র অন্তরাত্মা কেঁপে উঠল। রক্তাক্ত প্যাচপ্যাচে নরম কাঁদা কাঁদা সেই অনুভূতিটা আমাকে আমাকে জ্ঞান লুপ্ত করে দিতে চাইল। জোরালো হচ্ছে আলো, কান ফেটে যাচ্ছে তীব্র হুইসেলে। হয়তো হয়তো আরো একটি আত্মহত্যার ঘটনা হতে চলেছে, তাই ট্রেন ড্রাইভার পরিত্রাহী হর্ন দিচ্ছে। আমি বিমূঢ়, নড়তে পারছি না। জলশক্তিহীন হাতে ধরা মাথাটা অট্টহাস্য হাসছে, মাথাটা হাসছে বিকট ভাবে। মাথাটার চোখগুলো তাকিয়ে আছে। এগিয়ে আসছে আলোর সেই গোলা। ট্রেনের হেডলাইটস দৈত্যর মতো মৃত্যুর হানি। আমার আমার চৈতন্য লোপ পেতে চলল। চোখ বুঝলাম। হঠাৎ হঠাৎ কানে এলো একটা মৃদু শব্দ, হারাম। না, তারপর আর আমি আমাতে ছিলাম না। জানি না কি হলো। মনে করছে কানের কাছে মৃদু বহু দূরাগত গুঞ্জন। আস্তে আস্তে চোখ ফাঁক করলাম। পেলাব শান্ত ভোরের আকাশ, শীতল বাতাস বহন করছে। আমি খুব ক্লান্ত, খুব যন্ত্রণাদায়ক কোনো কিছুর ওপর শুয়ে আছি। সমগ্র শরীরে ব্যথা অনুভব করছি, আর মাথায় অসহ্য যন্ত্রণা। হঠাৎ মনে পড়ে গেল সেই বীভৎস স্মৃতি। তবে তবে কি আমিও সত্যি মুক্তি পেয়েছি? আমি মৃত? আমি কি ট্রেনে? আমি আর ভাবতে পারছি না। আমি আমি আমার শরীরের ভর এক ভীষণ ভাবে অনুভব করতে লাগলাম। ধীরে ধীরে উঠে বসতেই মুখোমুখি হলাম সেই ভয়ঙ্কর অশরীরের সাথে, যে সারা রাত আমায় তাড়া করেছে। বিরাট পাগড়ি, ছোট্ট চোখ, ভয়ঙ্কর বিশ্রী দাঁত। কিন্তু কিন্তু এখন তার চোখ জ্বলছে না, বরং স্নিগ্ধ, স্নেহময়। সে বলে, কষ্ট হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আমি বিহ্বল। একে আমি কি উত্তর দেব? এ কি তার আমাকে মরণের সাথী করে আজ সহানুভূতি দেখাতে এসেছে? মানে কষ্ট? আমি জিজ্ঞাসা করলাম। মানে তো কাল আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি বাবু, কিন্তু তখন থেকে আপনি আমাকে মনে হয় ভূত টুত ভেবে ভয় পাচ্ছিলেন, তাই তো? আরে আরে আপনি তো এক ভয়ঙ্কর আত্মার পাল্লায় পড়েছিলেন। আমি চুপ, একদম চুপ। শুনছি তার কথা। নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছে জোরে জোরে। আমার নাম রঘুনাথ রুই দাস, এখানকার বেসরকারি কুলি। আপনার এত বড় ব্যাগ দেখে আপনার কাছে গেছিলাম, কিন্তু আপনি যে জায়গাটায় বসেছিলেন বেশ নির্জন, তাই আপনাকে সাবধান করতে গিয়েছিলাম। আপনাকে ইশারা করে ডাকছিলাম, হঠাৎ দেখি আপনি ছুট লাগালেন। আমি বুড়া মানুষ, আপনার সাথে এমন একটা জওয়ানের সঙ্গে কি ছুটতে পারি? তবু রামের দয়ায় ঠিক সময় পৌঁছতে পেরেছি, না হলে
ওই স্কন্ধ কাটা সাজিয়ে আপনাকেও ওরই মতো অতৃপ্ত আর একটা স্কন্ধ কাটায় পরিণত করত। ওর মুন্ডটার খোঁজ পাওয়া যায়নি, ওটা সৎকারও হয়নি। মুন্ডটা ও কাউকে দেয় আর তারও মুন্ড কাটায়। আমি আমি বাক্যহারা হয়ে শুনতে লাগলাম। যা দেখলাম, যা শুনলাম, যুক্তিতে বুদ্ধিতে তার কোনো ব্যাখ্যা চলে না। রঘুনাথ রুইদাসের বিশ্বাস তার পুণ্য নামের জন্যই হয়তো ওই আত্মাটা আর তার কোনো ক্ষতি করতে পারে না, আর যাতে কারোর ক্ষতি ভুট্টা না করতে পারে তাই রঘুনাথ রাত বিরেতে স্টেশনে এসে সাবধান করে লোককে। আর রাত বিরেতে ওই মুন্ড কাটা ছেলেটার সঙ্গেও দেখা হয় তার। তার কথা কেউ বিশ্বাস করে না, লোকে রঘুনাথকে পাগল ভাবে। আমি জানি সে পাগল নয়। আমি বুথ থেকে, তখনকার দিনে টেলিফোন বুথ হতো, মোবাইল ফোন ছিল না, নাম না করে বর্ধমান পুলিশ স্টেশনে জানিয়ে দিলাম। স্টেশনের উত্তর দিকে আপ লাইনের 3rd পোস্টের সামনে যে আগাছা জঙ্গল, ছোট্ট একটা খানা মতো আছে, সেখানে একটা কালো চুলের গলিত মাথা পড়ে আছে। সৎকার হোক তার। নমস্কার।